দ্রব্যমূল্যের যে এই স্পাইকগুলা, এটা কখনোই সরকারের অবদান না। আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আমরা ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা বার্তা দেওয়ার ছিল। আপনারা যদি চান আপনাদের ফোনে পড়ে থাকা, জমে থাকা ভিডিও, ছবি বা আপনাদের কোনো নিউজ অথবা ট্রাভেল ভ্লগ অথবা এডুকেশনাল টিউটোরিয়াল আপনি যদি বিক্রয় করতে চান, আমি আজকে আপনাদেরকে আমাদের প্ল্যাটফর্মের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি। সেটা হচ্ছে টিডাক্স। আমাদের প্ল্যাটফর্মে আমাদের ওয়েবসাইট বা আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপস ডাউনলোড করে সেখানে একটি ফ্রি অ্যাকাউন্ট খুলে আপনার এই কাজটি করতে পারবেন। দ্রব্যমূল্য এটা সরকারের সফলতা না ব্যর্থতা? এটাকে আর কিভাবে দেখা যায়? সরকারের ব্যর্থতা না সফলতা? আ এই ২ টা বাদ দিয়ে যে প্রশ্নটা করেছেন সেটাই আমার জন্য গ্রহণযোগ্য। দ্রব্যমূল্য সরকারের ব্যর্থতাও না, সফলতাও না। এটাকে শুরু থেকেই আ এটা অনেক সময় আমি বলতে চেয়েছি কিন্তু বলি নাই। কারণ যখন যেই সরকার ক্ষমতায় আছে, আমি এখন যেই উত্তরটা দিব তখন সেই সরকারের পক্ষে যাবে। অর্থাৎ আমি যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আমি যদি আওয়ামী লীগের সময় এই কথাটা বলতাম, আমার বক্তব্যটা আওয়ামী লীগের পক্ষে যেত। এখন যে বলছি, এখন এটা যাবে আ ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে। যখনই বলেন না কেন। দেখেন, দ্রব্যমূল্য নিয়ে সবচেয়ে মারামারি ফাটাফাটিটা হয় ৪ বছর পর, পর। ঠিক নির্বাচনের আগে। কারণ এটা মানুষ খায়। আপনি আমাকে বলতে পারবেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার যদি ৫৪ বছর হয়, এই ৫৪ বছরে কখনো নির্বাচনের পর দ্রব্যমূল্য কমেছে? না, কমে নাই। নাই। হয়তোবা কিছুদিনের জন্য একটু কমে, ন তারপর ও একবারে একটুও কমে নাই, কখনোই কমে নাই। যেটা ঘটে সেটা হচ্ছে নির্বাচনের আগে দ্রব্যমূল্য কিন্তু আজীবন প্রত্যেক বছরেই মানুষের নাভিশ্বাস ওঠে। পত্রিকাগুলো এমন নিউজ করে প্রত্যেক বছরেই মানুষের নাভিশ্বাস উঠতেছে। কিন্তু এই যে দ্রব্যমূল্যকে সামনে এনে ইস্যু করে মানুষের সেন্টিমেন্টটাকে ব্যবহার করে আন্দোলনকে জোরদার করার মাধ্যমে সরকার পতন ঘটানো হলো বা নির্বাচন চাওয়া হলো, সরকারকে খারাপ করে দেখানো হলো। নির্বাচনের পর অন্তত ৬ মাস দ্রব্যমূল্য নিয়ে আপনি আর কিছু শুনবেন না। এ হচ্ছে আমার অভিজ্ঞতা। আমার যতটুকু মনে পড়ে। নির্বাচনের আগে সবসময়। তবে এখানে কয়েকটা ফ্যাক্টর কাজ করে তো। ওই সময় একটা স্পাইক থাকে অনেক সময়। স্পাইকটা হচ্ছে তোমার বর্ষা। ঠিক আছে? বর্ষার কারণে আ দেখা যাচ্ছে মরিচ, আমি খুব ছোট ছিলাম। আমার চাচা মরিচ বিক্রি করে আসলো, এসে আবার মরিচ তুলতেছে। যেটা তোলার কথা না সেটাও তুলতেছে। কারণ আজকে দাম অনেক বেশি। যেটা ৳৩০ কেজি সেটা ৳১০০ কেজি বিক্রি হচ্ছে। ওইজন্য আবার তুলতেছে। তো এটা গেল একটা। মানে এটা হচ্ছে পরিবেশগত বলতে পারেন। ক্লাইমেট অর ইয়া। তো ওইটা একটা। আরেকটা জিনিস হচ্ছে আ আর্টিফিশিয়াল ক্রাইসিস। ধরেন যে আ আপনার তো যেই দলেই ক্ষমতায় থাকুক না কেন, তাদের বড় একটা গোষ্ঠী কিন্তু ব্যবসায়ী। তো তারা একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস সৃষ্টি করার চেষ্টা করে। তো আর্টিফিশিয়াল ক্রাইসিসটা যদি সৃষ্টি করতে পারে, ওই স্কোপটা যদি থাকে, তাহলে ওখানে একটা স্পাইক হয় এবং এই স্পাইকটাকে তারা ব্যবহার করে। তো আল্টিমেটলি আ দ্রব্যমূল্যের যে এই স্পাইকগুলা, এটা কখনোই সরকারের অবদান না। আপনি যদি ক্ষমতায় থাকেন, আপনি সরকার, আপনি কি চাবেন দ্রব্যমূল্য বাড়ুক আর আমার বদনাম হোক? পতন ঘটুক আমার। না। কে চাবে? বিরোধী দল চাবে। অপোজিশনস, তো এখন যদি কোনো আ দ্রব্যমূল্যে স্পাইক হয়, সেটা কার জন্য উপকার হবে? অপোজিশনস। অন্য যে দলগুলা আছে, যেই দলগুলাই আছে না কেন, তাদের জন্য উপকার হবে। তো তারা অনেক সময় চেষ্টাও করবেন যে হ্যাঁ, একটা স্পাইক তৈরি করা যায় কিনা। সিন্ডিকেট। হ্যাঁ, তো এইটা কিন্তু মানুষ আবার খায়ও ভালো। তার কিন্তু মনে নাই গত ৫ বছর আগে যে নির্বাচন হয়েছিল তার আগেও এরকম দ্রব্যমূল্য নিয়ে এখন যেটা হয় সোশ্যাল মিডিয়া একদম সয়লাব নির্বাচনের আগে। আপনি খেয়াল করে দেখেন আ এই যে গতবার যে নির্বাচনটা হলো, প্রায় ২ বছর ২.৫ বছর হয়। রাইট? তো তখন যে নির্বাচনটা হলো তার আগে কি পরিমাণ দ্রব্যমূল্য নিয়ে ফেসবুকে ইয়ে আছে, পোস্ট আছে।
নির্বাচনের পরপর শেষ। এখন যখনই এই সরকার দেখে যে নির্বাচন হবে না, যখনই একটু ইয়ার দিকে যায় তখনই ওই পোস্ট বেড়ে যায়, দ্রব্যমূল্যর পোস্ট বেড়ে যায়। তো এগুলাকে আমরা সবসময় ব্যবহার করেছি, কোনো না কোনোভাবে ব্যবহার করেছি, আমাদের স্বার্থে ব্যবহার করেছি, দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে ব্যবহার করেছি সব সময়। তো দ্রব্যমূল্য সরকারের অর্জন না, সরকারের ব্যর্থতা না, এটা বিরোধী দলের ওয়েপেন বলা যাবে। এটা একটা উইপনাইজেশন হয় বিরোধী দলের মাধ্যমে। তবে হ্যাঁ, সরকার তো তার দায়ভার এড়াতে পারে না, এটা ঠিক রাখার দায়িত্বটা তার, মনিটরিংটার দায়িত্ব তার, তাই না? তাহলে তো অপোজিশন স্যার এটাকে নিয়ে খেলতে পারতো না যদি আমি ঠিকভাবে এটা না, কিন্তু মনিটর করতাম। আমাদের প্রতিষ্ঠানগুলো যেভাবে গড়ে উঠেছে তাদের মেরুদণ্ডটা তো এরকম। আপনারা প্রায় দুধ দই কলা নিয়ে কথা বলেন, তো দেখেন তাদের মেরুদণ্ডটা দেখেন, যতদিন যে ক্ষমতায় আছে ততদিন তাদের বিরুদ্ধে মামলা হবে না। তো ইকোসিস্টেমটা আমরা গড়ে তুলেছি ওইভাবে, পলিটিক্যাল ইকোসিস্টেম, আমাদের যে মার্কেট সিস্টেমটা আছে, সাপ্লাই চেইনটা আছে, সেটা আমরা ওইভাবে গড়ে তুলেছি। এই সাপ্লাই চেনে যারা দায়িত্বে আছে তারা যে কোনো সময় ডিসরাপ্ট তৈরি করতে পারে, ডিসরাপশন তৈরি করতে পারে। তো এভাবেই এটাকে বিভিন্ন সময় দেশ এবং সরকারের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। অনেক সময় নির্বাচনের পর এটা অনেকটা পাত্তা পায় না, মানে মানুষের অনেকটা খেলে না। যেমন ধরেন এইবার ইন্টারিম গভর্নমেন্ট আসার পর আমরা যে ইলিশ কিনতে পারলাম না, যে ইলিশটা হয়তো 1200-1400 টাকা কেজি কিনেছি, সেটার দাম ছিল 2800 টাকা, 4000 টাকা, তো আমরা তো কিনতে পারলাম না। তো তখন কিন্তু এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এত লেখালেখি হয়নি। আমাদের ইউনিভার্সিটিতে একজন ব্যক্তি আছেন, ড্রাইভার, ইলিশ মাছ নিয়ে যে তার কতগুলো পোস্ট আছে আওয়ামী লীগের আমলে, কল্পনা করতে পারবেন না। সেদিন তাকে জিজ্ঞাসা করলাম যে কি হলো, হঠাৎ করে ইলিশের বাজারে যাওয়া বন্ধ করে দিয়েছেন নাকি? তো এখন আর সে ইলিশ নিয়ে পোস্ট দেয় না। তার সেন্টিমেন্টটা কোথায় আপনি চিন্তা করেন। সে কিন্তু অবশ্যই সে কোনো না কোনো রাজনৈতিক দলকে ভোট দেয়, ঠিক আছে, কিন্তু হ্যাঁ, এই জিনিসটাই আপনি ওইভাবে বিবেচনা করেন, ওই সরকার ক্ষমতায় থাকলে ওই সরকারকে যারা সাপোর্ট করে দ্রব্যমূল্যের বিরুদ্ধে তারা কিন্তু কিছু বলে না, আরো জাস্টিফাই করে, জাস্টিফাই করার চেষ্টা কিছু করে, দিয়ে, যেমন জাস্টিফাই করার চেষ্টা এখন করে। জাস্টিফাই করতেছে এটা তো আমাদের ডলার ইনকামের একটা সোর্স। হ্যাঁ, তো জাস্টিফাই করার চেষ্টা করে, ঠিক আছে, কিন্তু যখনই অপোজিশনে যাবে ওই জাস্টিফিকেশন আর আনবে না। তো দিস ইজ এ ভেরি বিগ গেম অ্যান্ড উই আর পার্ট অফ ইট, উই আর বিং ইউজড বাই দিস সিস্টেম, কমপ্লিটলি বিং ইউজড, অ্যাবিউজড। এটা দেশের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে, সরকারের বিরুদ্ধে ব্যবহৃত মানেই তো দেশের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে, এবং এটা সবসময় ব্যবহার হয়ে আসছে। সরকারের ব্যর্থতা সফলতা থেকে বিরোধী দলে যারা থাকে তাদের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন বড় এটা।